বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স। তবে তার বিদেশে যাওয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। শারীরিক অবস্থা অনুকূলে থাকলেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া। এ নিয়ে আজ বসছে মেডিকেল বোর্ডের বৈঠক। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতা উঠানামা করছে। এই অনিশ্চয়তা পরিস্থিতির কারণে তাকে কয়েকদিন ধরে পুরোপুরি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে রবিবার রাতে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দর্শক, বিএনপি চেয়ারপারসনের সার্বিক পরিস্থিতির খবর রাখতে এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, একটু জানতে চাই, খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতার এয়ারলাইন্স যে অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে সেটা কখন নাগাদ আসতে পারে? আপনার কাছে কি তথ্য আছে নতুন? আর মেডিকেল বোর্ডের বৈঠক কখন বসছে? ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল থেকে আসলে এভার কেয়ার হাসপাতালের সামনেই আছি। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে মেডিকেল বোর্ডের যে বৈঠকের কথা, সেটা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই আসলে ডাক্তার জোবাইদা রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে মূল্যায়ন করার জন্য হাসপাতালে আসবেন, এরকম সূত্র আমরা জেনেছি। তো এরপরে আসলে মেডিকেল বোর্ডের সাথে একটি বৈঠক হতে পারে এবং সেই বৈঠকের পরে হয়তো বা সেখান থেকে ডাক্তার জাহিদ, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবসময় মূল্যায়ন করে সংবাদ মাধ্যমে কথা বলেন, তিনি হয়তোবা নতুন কোনো তথ্য আমাদেরকে দেবেন। আর এখন যদি আমরা একটু দেখাই আপনাকে, তাহলে ডাক্তার জোবাইদা রহমানের আশাকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও মোটামুটি একটু জোরালো হচ্ছে। তো প্রতিনিয়তর মতোই আসলে আজও হয়তো বিকেলের দিকে ডাক্তার জোবাইদা রহমান এভার কেয়ার হাসপাতালে আসবেন এবং এরপর হয়তো আমরা নতুন কোনো তথ্য পাবো। আর প্রথম প্রশ্নের উত্তর সেটি হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা, সেটি কিন্তু আগামীকাল আসবে। ঢাকায় এসে পৌঁছানোর বিষয়ে আমরা জেনেছি, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স আসার পরও আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত নয়। আগামী 48 ঘন্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কতটুকু উন্নতি বা কতটুকু অবনতি, তার উপরে আসলে নির্ভর করবে যে মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেবে কিনা। তবে আমরা যেই গুঞ্জনটি শুনছি সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তো তার যে দেশি বিদেশি মেডিকেল চিকিৎসক বোর্ড, তারা কিন্তু চাচ্ছে যে বেগম খালেদা জিয়া যদি এখন সুস্থ হয় বা সেরকম যদি নিশ্চয়তা থাকে, তাহলে তাকে এখানেই এভার কেয়ারই তাকে বাকি ট্রিটমেন্টটুকু দেবেন এবং আবার যদি শারীরিক অবস্থা খুব বেশি অবনত হয়, তাহলে আবার সেক্ষেত্রেও আসলে না নেওয়ার সংখ্যাটাও বেশি হতে পারে। তো এটাই এখনকার মতো এভার কেয়ারের সামনে থেকে আমার কাছে তথ্য। মাহিলা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাহিলা আমাদেরকে এভার কেয়ার হসপিটালের সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন। চলে যাচ্ছে আমার হাতে থাকা পরের সংবাদে। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও উৎসব মুখর নির্বাচনের জন্য সব বাহিনীর সদস্যরা তাদের প্রশিক্ষণ নিচ্ছেন। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা ব্যবহার করবে বলেও জানান তিনি। এ সময় সাম্প্রতিক অনেক বিষয়ে তিনি কথা বলেন। এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নিচ্ছে, বাট সবকিছুর প্রস্তুতির জন্যই কিন্তু একটা প্রশিক্ষণ দরকার পড়ে। প্রশিক্ষণটা হলো সবকিছু মেইন। আপনারা জানেন যে এবার ভোটার কিন্তু 7:30 থেকে 4:30 পর্যন্ত, আগে হতো 8টা থেকে 4টা পর্যন্ত, আধা ঘন্টা বেড়ে গেছে। আর এই সময় সূর্যের আলো পরেও কিন্তু আমাদের ভোট গণনা তো করতে হবে। এই জন্য যে এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি লাইটিং এর ব্যবস্থা করা যায়, আর যেখানে ইলেকট্রিসিটি থাকে ওই ইলেকট্রিসিটি এনশিওর করতে হবে যেন ইলেকট্রিসিটি ওই সময় থাকে। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর দুপুর 12টার দিকে বাসায় এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেয়ার পর মারা যায়। ধারণা করা হচ্ছে মা মেয়েকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে গৃহকর্মী। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। দর্শক, আমরা মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মী সাজিদ সরকারের কাছ থেকে। যুক্ত হচ্ছি তার সাথে।
সাজিদ, একটু জানতে চাই কখন নাগাদ এই হত্যাকাণ্ড ঘটলো, এই হত্যাকাণ্ডের বিস্তারিত কি তথ্য আছে, পুলিশ কি বলছে? ন্যান্সি, আসলে সিসিটিভি ফুটেজটি আমরা হাতে পেয়েছি, তাতে যেটি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সকাল 7টার পর যিনি হচ্ছে এই ফ্ল্যাটের মালিক, অর্থাৎ তিনি সানবেমস উত্তরা সানবেমস স্কুলের একজন প্রফেসর, তিনি সকাল 7টার পর বের হয়ে যাওয়ার ঠিক পরেই কাজের মেয়ে তিনি বাসায় ঢোকেন। বাসাতে তার স্ত্রী ছিলেন লাইলা আফরোজ নিনা এবং তার মেয়ে নাফিজা, যার বয়স 15 বছর। তিনি নবম শ্রেণীতে পড়াশোনা করছেন এবং এই ঘটনা ঠিক 9:36 দিকে কাজের মেয়ে সে নাফিজার স্কুল ড্রেস জুতা পরে বের হয়ে যেতে দেখা যায়। এটি কিন্তু ঠিক 9:36 ঘটনা। এর পরবর্তীতে এই খবরটি আসলে কেউ জানতে পারেননি ঠিক সেই মুহূর্তে। তবে 11টার পর ঠিক 11:40 দিকে নাফিসার বাবা এজেড আজিজুল ইসলাম তিনি উত্তরা থেকে যখন বাসায় এসে কলিং মেল দিচ্ছিলেন, বারবার ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে পরে গেট খুলে তিনি ভিতরে ঢোকা মতো দেখেন গেটের ঠিক পাশেই তার মেয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, গলাকাটা অবস্থায়, এবং ঠিক একটু ভেতরে রুমটার ভেতরে তার স্ত্রী লাইলা আফরোজ, তার বয়স 48, তিনিও ঠিক গেটের দরজার পাশে পড়ে আছেন। ঠিক সেই মুহূর্তে তিনি দেখে বিষয়টি একেবারে হতবাক হয়ে যান এবং দিক বিদিক শূন্য হয়ে তিনি বাইরে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং আশপাশে সবাই লোকজনকে ডাকাডাকি করতে থাকেন। পরে বিষয়টা নিয়ে গিয়ে দারোয়ানের সাথে তারা কথা বলেন এবং আসলে এই বাসায় যেহেতু আর কেউ থাকেন না কাজের মেয়ে ছাড়া, এবং সিসিটিভি ফুটেজেও তারা যেটি দেখে বিশ্লেষণ করেছেন এবং পুলিশও বলছেন একই কথা, যে যেহেতু কাজের মেয়ে তার গতিবিধি সন্দেহজনক, তিনি স্কুল ড্রেস পরেই কেন বা বের হলেন এবং 9:36 বের হলেন, ঘটনাটি আসলে ঠিক 8টা থেকে 9টার মধ্যেই ঘটেছে কিনা সেই বিষয়গুলো আসলে পুলিশের পক্ষ থেকেও তদন্ত করবেন। এবং এই মহিলাটি অর্থাৎ এই কাজের মেয়ে গৃহকর্মীটি তিনি 4 দিন আগে এই বাসাটিতে কাজ নিয়েছিলেন এবং সে তার গ্রামের বাড়ি রংপুরে, এবং তিনি বলেছেন তার শরীরে পোড়া দাগ রয়েছে, তিনি অসুস্থ এবং এই অসুস্থতার কথা বলে এই বাসাটিতে তিনি কাজ নেন এবং তিনি ভাড়া থাকতেন বিহারি ক্যাম্পে। এই পরিচয়ে যখন ভাড়া নিয়েছিলেন তার ব্যক্তিগত আইডি নম্বর অর্থাৎ এনআইডি নম্বর বা কিংবা মোবাইল নম্বর কোনো কিছুই কিন্তু বাড়িওয়ালার কাছে অর্থাৎ এই যে আজিজুল ইসলামের কাছে কোনো কিছুই তাদের কাছে ছিল না। কিন্তু যেহেতু তিনি বলেছেন তিনি অসুস্থ, সে কারণেই তার স্ত্রী তাকে কাজে রেখেছিলেন। এখন আসলে সন্দেহ করা হচ্ছে প্রথম সন্দেহভাজন হিসেবে এই গৃহকর্মীকেই। তার নাম আয়েশা, বয়স 20 বছরের মতো। এখন পুলিশ সুরতহাল করবেন এবং সুরতহালের পরবর্তীতে আসলে বিষয়টি তদন্ত করলে আরও বেরিয়ে আসবে যে এর পেছনে আসলে শুধু আয়েশাই জড়িত না, আর কেউ জড়িত আছে কিনা সেটা আসলে পুলিশের তদন্তের মাধ্যমে জানা যাবে। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাজিদ আমাদেরকে জানাচ্ছিলেন মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের সবশেষ খবরাখবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নির্বাচনী প্রচারে উৎসাহ হারাচ্ছে দলীয় নেতাকর্মীরা, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার রমনা থানা বিএনপি আয়োজিত ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে তিনি এসব কথা বলেন। তার সুস্থতা কামনায় সারা দেশের মানুষ যে পরিমাণ দোয়া করছে তা অকল্পনীয়। আমরা যারা নির্বাচনা করছি এবং বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি এরকম, কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু সেই প্রশান্তিটা নাই যে প্রশান্তি নিয়ে আমরা বরাবর নির্বাচন করেছি। একটা মানসিক প্রশান্তি, একটা আনন্দ ফুর্তি নিয়ে আমরা নির্বাচন করেছি। এবার কিন্তু সেটা নাই। এটা কিন্তু একেবারেই অনুপস্থিত। যে অনুষ্ঠানে যাই নিষ্প্রাণ একটা অনুষ্ঠান, নিষ্প্রাণ বক্তব্য, নিষ্প্রাণ কথাবার্তা এগুলো আমাদের হয়। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। যারা ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে জনগণ তাদের অবস্থান বুঝতে পেরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার রাজধানী ফার্মগেটে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামাত ইসলামী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে যোগ দেয় ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড সহ নানা সুবিধা জনগণকে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। শিক্ষা ক্ষেত্রে কিভাবে সারা দেশব্যাপী প্রান্তিক অঞ্চলে
প্রান্তিক পর্যায়ে শিক্ষা বিস্তার লাভ করবে সে বিষয়ে তার সুদূর পরিকল্পনা লিপিবদ্ধ করা হয়েছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতের কড়া সমালোচনা করেন, বলেন ধর্মের নামে তারা মানুষকে বিভ্রান্ত করছে। জামাত ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক কত তার প্রতি উত্তর দিতে পারবেন। ভোটের জন্য, রাজনীতির জন্য কোন রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াত ইসলামকে ইঙ্গিত করে বলেন, নীতি আদর্শবিহীন দলটি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে। যে দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। গণতন্ত্র বিনির্মাণে যারা বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্ন আইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি। মুহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি ইসি, এমন অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য জাতি অপেক্ষা করছে বলেও মত তার। সকালে জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল সিইসি সহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকের পর দুপুরে কথা বলেন তিনি। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বাচনী সহিংসতা ঠেকাতে ভোট কেন্দ্রে বিজিবি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে দলের প্রতিনিধি দল। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে এবার মবের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি নেতা আনিসুল ইসলাম মাহমুদ। সকালে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় উদার গণতান্ত্রিক পরিবেশ, সহনশীলতা ও বিভেদ মুক্ত সমাজ গড়ার কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদ। এ জোটে রয়েছে আরও 18টি দল। বর্তমান সরকার আজকে প্রায় ১.৫ বছর হতে যাচ্ছে, তারা আইন শৃঙ্খলা এখনো আয়ত্তে আনতে পারেননি এবং এখনো তারা কোনো পদক্ষেপ নেননি। মাত্র 2 মাস বাকি। তাদের কথা মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন হয়, তাদের কথা মতো সেই নির্বাচনের প্রস্তুতি আমরা বাইরে দেখছি না। তাদের কাগজে কলমে কি নির্বাচন কমিশন করছে বা প্রশাসনে করছে, তার কোনো প্রতিফলন মানুষের মধ্যে। আজকেও মানুষ সন্দেহ করছে নির্বাচন হবে কিনা। দর্শক, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাচ্ছে তাদের দাবি নিয়ে। আমাদের সহকর্মী মামুন হোসেন রয়েছেন সেখানে, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। মামুন, একটু জানতে চাই যে তাদের দাবিটা কি, তারা কি দাবি নিয়ে আসলে সচিবালয়ের দিকে যাচ্ছে? প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু দীর্ঘ 40 দিন ধরে প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু অবস্থান করছে। তারা কিন্তু তাদের বিদ্যালয়গুলো এমপিও এবং তাদের স্বীকৃতির দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করছে। কিন্তু আজকে তারা দুপুরের পর তারা কিন্তু সচিবালয়ের গেটে এসে অবস্থান নিয়েছে। তারা কিন্তু এখানে তাদের দাবি দেওয়া নিয়ে এখানে আন্দোলন করে যাচ্ছে। তাদের সচিবালয় থেকে তাদের আমন্ত্রণ জানালেও তারা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে, কারণ এর আগেও তাদের বিভিন্নভাবে সচিবালয়ে ডেকে তাদের যে দাবি দেওয়া সেটা শুধু আশ্বাস দেওয়ার যে অভিযোগ তারা করছেন। কিন্তু আজকে তারা দাবি আদায় না করে তারা এই সচিবালয়ের গেট থেকে উঠবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। আমরা এখন একজন প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকের সাথে কথা বলবো। তিনি আসলে আপনাদের দাবিটা
আমাদের দাবি হচ্ছে আমাদের অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ অনতিবিলম্বে স্বীকৃতি এবং এমপিওর আওতায় আনা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজকে 44তম দিন পর্যন্ত আমরা রাজপথে রয়েছি আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর দাবিতে, কিন্তু এখনো পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের বিদ্যালয়গুলো নিয়ে কোনো সুনিশ্চিত সিদ্ধান্ত দেয়নি। তাই বাধ্য হয়ে আজকে আমরা লং মার্চ তো সচিবালয় করছি। আমরা সচিবালয়ের গেট অবরুদ্ধ করে আমাদের দাবি আদায় আজকে রাজপথে নেমেছি। আমরা চাই অনতিবিলম্বে আমাদের প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি এবং এমপিও করা হোক। আমাদের প্রতিষ্ঠানগুলো উনি যেমনটি বলছিলেন যে তাদের যে বিদ্যালয়গুলো আছে সেগুলোর স্বীকৃতি এবং এমপিও দাবি আদায় করে তারা কিন্তু এখান থেকে সরে যাবেন বলে তারা আমাদেরকে যেটি জানালেন। তো এই ছিল সচিবালয়ের থেকে আমার কাছে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। মামুন আমাদেরকে জানাচ্ছিল সচিবালয়ের সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি নিয়ে অবরোধ করেছেন, অবস্থান নিয়েছেন, সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীদের একাংশ। এই কর্মসূচির কারণে সচিবালয় অভিমুখে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ, যার ফলে এই পথ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে অধ্যাদেশ জারির এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে রাতভর অবস্থান করেন শিক্ষার্থীরা বলছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশ প্রণয়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। চূড়ান্ত অধ্যাদেশ নিয়েই ক্লাসে ফিরবেন তারা, এমনটাই বলছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী জুলিয়া তানহা, বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। তানহা, একটু জানতে চাই, সড়ক অবরোধ করে আছে এবং তাদের এই অবরোধ গতকাল থেকেই চলছে, কি বলছেন এখন শিক্ষার্থীরা? আন্দোলন থামাতে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো আশ্বাস রয়েছে কিনা এই পর্যন্ত? ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, অধ্যাদেশ বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু গতকালকের মতো আজও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষা ভবনের সামনে। এবং সর্বশেষ যে তথ্যটি আপনাকে জানাতে চাই, তাদের মধ্য থেকে কিন্তু 7 থেকে 8 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলার জন্য। এবং তাদের মধ্য থেকে বলা হচ্ছে, যদি এই বৈঠক থেকে যদি কোনো সমাধান আসে, সেক্ষেত্রে তারা হয়তোবা তাদের যদি সন্তোষজনক মনে হয় সেটি, তাহলে হয়তোবা তারা আবার ক্লাসরুমে ফিরে যাবেন। যদি সেটিতে তারা সন্তোষজনক মনে না হয় তাদের কাছে, তাহলে তারা এই কর্মসূচিটি লাগাতার দিয়ে যাবেন। এবং সেক্ষেত্রে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্লকেট কর্মসূচি পালন করার কথাও বলেছেন। এবং তাদের মধ্যে থেকে কেউ কেউ বলছেন যে সচিবালয় ঘেরাও কর্মসূচির মতো কর্মসূচিও আসতে পারে। আমি যদি একজন প্রতিনিধির সাথে কথা বলি, আপনাদের তো 7 থেকে 8 জনের প্রতিনিধি গিয়েছেন সচিবালয়ে, যদি শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে এই সংক্রান্ত কোনো সন্তোষজনক সমাধান আপনাদের না আসে, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আচ্ছা, আমাদের যে প্রতিনিধিগণ ভিতরে গিয়েছে, আমরা মনে করি যে একটা সমাধান নিয়ে আসবে তারা। প্রতিবারের মতো যে আমরা কম্প্রোমাইজ বা একটা নেগোসিয়েশন, সেরকম কোনো নেগোসিয়েশন আমরা এবার আর চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা ভ্যালিড সলিউশন তারা দেখ, সেটা শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা নিজের প্রেস রিলিজ দেখ যে এরকমভাবে এই সময়ের মধ্যে অধ্যাদেশ জারি হবে। আমরা তো শেষ এক দফার মধ্যে চলে আসছে, আমাদের মনে হয় না আর কোনো পর্যায়ে বাকি আছে, কারো মতামতের বিষয় এখানে আর আছে। ওনারা তো একটা খসড়া দিয়েছে, খসড়ার মতামত সবার থেকে নিয়েছে। তো আমরা চাই সেই মতামতের ভিত্তিতে দ্রুত অধ্যাদেশ জারি করে দেখ। এখন আজকে ভিতরে কি হয় সেটা আমরা জানি। আর আমাদের 24-25 শিক্ষার্থীদের জন্য আন্দোলন, তো তাদের সাথে আলোচনা করে আমরা যদি সচিবালয়মুখী হওয়া লাগে অথবা ব্লকেট যেটাই দেওয়া লাগে, আমরা সেই সিদ্ধান্ত নিব সবাই। ন্যান্সি, আপনাকে আরেকটি কথা বলতে চাই, সেটি হলো এখান থেকে যেটি বলা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্য থেকে যেটি বলা হচ্ছে যে এই যে অধ্যাদেশ জারি নিয়ে যে দীর্ঘদিনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তাদের হচ্ছে অনেকটাই সমস্যা হচ্ছে। যেমন তাদের একাডেমিক ক্যারিয়ার ঝুলে গেছে, অনেকের হচ্ছে অস্তিত্ব সংকট বা পরিচয় সংকট নিয়েও কথা বলছে। তো 1.5 লাখ শিক্ষার্থীর সংকট, এই সমাধান আসবে এমনটাই তারা বলছেন। ন্যান্সি, তানহা, আপনাকে ধন্যবাদ। দর্শক, তানহা আমাদেরকে শিক্ষা ভবনের সামনে থেকে 7 কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের খবরাখবর জানাচ্ছিল।
আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন আইনজীবী ফজলুর রহমান। ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইলে তাকে সতর্ক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভবিষ্যতে এমন বক্তব্য থেকে তিনি বিরত থাকবেন বলে সতর্ক করে দেন বিচারক। পরে এক সংবাদ সম্মেলনে ফজলুর রহমানের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, আদালত অবমাননা হবে এমন উদ্দেশ্য ফজলুর রহমানের ছিল না। মিস্টার ফজলুর রহমান এই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে গিয়েই একটি টকশোতে যে কথাগুলো বলেছেন, ইনফ্যাক্ট এটা আদালতকে মেলাইন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই। আমি মনে করি যে সব দিক বিচার বিশ্লেষণ করে ফজলুর রহমান সাহেবকে এই যে তার বিরুদ্ধে যে কন্টেম্প প্রসিডিং করা হয়েছে, এই প্রসিডিং থেকে তাকে অব্যাহতি দেওয়া উচিত। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। শিগগিরই ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। এদিকে আজ জুলাই হত্যাকাণ্ডের মামলায় দলটির সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ হেভিওয়েট 16 নেতাকে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার সকাল 10:45টার দিকে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় সাবেক মন্ত্রী শাহজাহান খানকে হাস্যোজ্জ্বল দেখা যায়। এ সময় পলক ছিলেন নিশ্চুপ। আজ এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনু ও হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। যে যারা এই ট্রাইব্যুনালের সাক্ষী হবেন তাদের নিশ্চয়তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের এবং আদালতের। সেই আঙ্গিকে কোনো সাক্ষীকে ভয়ভীতি যাতে না দেখানো যায়, তার পরিস্থিতি আইডেন্টিটি যাতে সমাজের সবার সাথে উন্মুক্ত না হয়, ভবিষ্যতে অন্য কোনো সাক্ষীরা সাক্ষ্য দিতে যাতে কোনো থ্রেট ফিল না করেন, সেই ব্যবস্থার জন্যই উইটনেস প্রোটেকশনের আন্ডারে এই ধরনের প্রসিডিংসটা আজকে চলছে। আসন্ন নির্বাচনকে ঘিরে নানা স্বপ্ন দেখছেন নারায়ণগঞ্জ 2-2.5 হাজার আসনের নতুন নারী ভোটার ও বিভিন্ন পেশার নারীরা। তারা এবার এমন একজনকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান যিনি নারীদের শিক্ষা, কর্ম ও নিরাপত্তা নিশ্চিত করবে। নারীদের অধিকার ও সম্মান যেন বজায় থাকে সেই নিশ্চয়তা দেবে। রিয়াজ হোসেনের তথ্য, ছবিতে প্রতিবেদন। কৃষি ও তাঁত সমৃদ্ধ এলাকা 2,500-এর সবখানে এখন নির্বাচনী হাওয়া। উপজেলার বিভিন্ন বাজার, পাড়া, মহল্লায়, চায়ের দোকানে, আড্ডায় চলছে ভোটের আলাপ। এক্ষেত্রে পিছিয়ে নেই নারীরা। এবারে নারীদের প্রত্যাশাও অনেক। শিক্ষা, কর্মক্ষেত্রে ও চলাফেরায় নারীরা যেন আর অবজ্ঞা ও হয়রানির শিকার না হয় সেই নিশ্চয়তা চান তারা। চান নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধ হোক। আমরা চাই যে এরকম একটা সরকার আমাদের আসুক, যে যাতে আমাদের নারীদেরকে একটা প্রোটেকশন দিতে পারে ভালোভাবে। বাল্যবিবাহ, যৌতুক প্রথা নিরসন সহ মানে সামাজিক সমস্যাহীন সমাজ চাই এবং রাষ্ট্র এরকমই চাই। আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাইবো যেখানে এই আমার পড়াশোনা শেষে আমার কোনো চাকরির পেছনে দৌড়তে হবে না, আমি নিজেই স্বনির্ভর হয়ে এই দেশের উন্নয়নে কাজ করতে পারবো। প্রথমবারের মতো এবার ভোট দেবেন অনেক নতুন ভোটার। তাদের প্রধান দাবি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। পাশাপাশি কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ অন্যান্য ভোটারদের দাবি এমন একজন নির্বাচিত হবেন যিনি নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব। সুশিক্ষা গ্রহণ করা, মানবিকতা শিখা, দক্ষতা শিখা, সব মিলিয়ে একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা। নারী ভোটারদের প্রত্যাশা নির্বাচনে যিনি জয়ী হবেন তিনি যেন দেশ নিয়ে ভাবেন। বাংলাদেশকে একটি স্বাধীন, দুর্নীতিমুক্ত, উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন, যেখানে নারী পুরুষ একসাথে সমান যোগ্যতায় কাজ করতে পারবে। যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যে জনপ্রতিনিধি আসবে তিনি অবশ্যই দেশকে ভাববেন এবং তার কর্মকাণ্ড অবশ্যই দেশের ভালোকে ঘিরে হবে। 2,500-এর 3,59,076 জন ভোটারের মধ্যে এবার নারী ভোটারের সংখ্যা 1,74,610 জন। মনিরা কাজুরি, 71। এবার ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করতে মাঠে নামছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সংস্থাটি বলছে এজন্য 6 মাসের মতো সময় লাগবে তাদের। এই কাজ সম্পন্ন করতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে প্রাথমিক আলোচনাও করেছে রাজুক।
পরপর কয়েকটি ভূমিকম্পের পরই আবারও এমন উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। 2 দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প হয় 21 নভেম্বর শুক্রবার। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। এরপরও কয়েক দফা কম মাত্রার ভূমিকম্প হয়। পরপর ভূমিকম্পে আতঙ্কের মধ্যে আছেন নগরবাসী। ভূমিকম্প হলে তো ভয় লাগবে, এটা তো লাগার বিষয়। এরকম ভূমিকম্প হলে বাঁচি না মরি আল্লাহ পাকি জানে। আমরা যেখানে থাকি অথবা যেখানে কাজ করি সচরাচর সেই জায়গাটা কতটা নিরাপদ ভূমিকম্প মোকাবেলা করার জন্য সেটা আমরা এখনো জানি না। তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে 1,500-এর বেশি বর্গ কিলোমিটারের ঢাকায় ভবন আছে প্রায় 21 লাখ, যার বেশিরভাগই ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে তৈরি এবং রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প সহনীয়। 93-র যে বিএনবিসি কোড ফলো করে এবং 2006 সালে এটা সংশোধিত হয়েছিল সেটা, এবং সর্বশেষ যে 2020 সালে যে ভবনগুলি দেওয়া হচ্ছে, এই ভবনগুলি যেগুলি কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া এবং সেখানে প্রপার স্ট্রাকচারাল সেফটি মেজার নিয়ে করা। রাজুক বলছে তারপরও পুরাতন এবং জলাশয় ভরাট করে বা নরম মাটির উপর তৈরি অনেক ভবন ভূমিকম্প ঝুঁকিতে থাকতে পারে। সেগুলো শনাক্তেই মাঠে নামবে সংস্থাটি। যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ সেই ভবনগুলোকে লাল চিহ্নিত করে আমরা লাল ক্যাটাগরি করব, আর যেগুলি মধ্যম ঝুঁকিপূর্ণ, যেগুলিকে রেট্রোফিট করে এটা আবার পুনরায় ব্যবহার উপযোগী করা যাবে, সেগুলিকে ইয়েলো, এবং যেগুলি একবারে কোনো ঝুঁকিপূর্ণ নাই সেগুলিকে গ্রিন ক্যাটাগরিতে 3টা করা যাবে। ভবনের নকশা অনুমোদন দিলেও সেগুলো কোন উপাদানে তৈরি হবে সে নির্দেশনা দেওয়ার ক্ষমতা নেই রাজুকের। প্রতি এলাকার বিল্ডিংই নিরাপদ বিল্ডিং হবে। যদি কেউ বিল্ডিং এর অনুমোদন দেয় তাহলে তাকে নিরাপত্তাটা দেখতে হবে। রাজুক এসে ধরবে না তাই আমি আসলে রডের জায়গায় 2টা রড কম দিলাম, আমি আসলে চুরিটা কার উপর করতেছি? নিজের জীবনের উপর। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব বলছে তাদের সদস্যরা ভূমিকম্প সহ সব রকম নিরাপত্তা ব্যবস্থায় ভবন তৈরি করেন। রিহাব মেম্বাররা যে সমস্ত বিল্ডিং বানায় বা এটা বিল্ডিং কোড মেনে বানানো হয়, এবং আপনি জানেন যে বাংলাদেশের রড, সিমেন্ট ইত্যাদি কিন্তু সব স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয়। যদিও ভূমিকম্পে এই পর্যন্ত বড় ধরনের ক্ষতি হয়নি, তবুও নগরবিদদের দাবি রাজধানীর প্রায় 90% ভবনই নির্মাণ হয়েছে আইন না মেনে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। কম্বোডিয়া সীমান্তে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। কম্বোডিয়ার সেনাবাহিনী গুলি চালিয়ে এক সেনাকে হত্যা এবং 4 জনকে আহত করার অভিযোগ এনে এই হামলা চালায় থাই রয়্যাল আর্মি। সোমবার এক বিবৃতিতে মুখপাত্র মেজর জেনারেল উইন থাই সুভারি বলেন, উভন রাত চাথানি প্রদেশের নাম ইউনিয়ন জেলার চং বোক এলাকায় সংঘর্ষের পর থাই সেনাবাহিনী বিমান মোতায়েন করেছে। সুবারি বলেন, থাই সেনাবাহিনী সীমান্তবর্তী অঞ্চলের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য সহায়তা ত্বরান্বিত করছে। কম্বোডিয়া ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি জানিয়েছে, সোমবার ভোরে থাই বাহিনী প্রিয়াহো, ভিহিয়ার এবং ওদ্দার মিঞ্চে সীমান্তবর্তী প্রদেশের কম্বোডিয়ান সেনাদের উপর হামলা শুরু করে। তবে এরপর কম্বোডিয়া আর কোনো প্রতিশোধ নেয়নি বলেও জানান তিনি। দুদিনের সফরে নয়াদিল্লির সাথে একগুচ্ছ চুক্তি সেরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এর মাঝে উল্লেখযোগ্য প্রতিরক্ষা সমঝোতা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতের নৌবাহিনীকে একটি ক্ষেপণাস্ত্র দেবে রুশ প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে অত্যাধুনিক অস্ত্রটি ভারতের হাতে আসলে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ভারত ও পাকিস্তানের জন্য। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি থেকে শুরু করে মহাকাশ গবেষণা, দুদিনের সফরে নয়াদিল্লির সঙ্গে একগুচ্ছ চুক্তি সেরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এসব কিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে দুই দেশের প্রতিরক্ষা সমঝোতা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীকে একটি ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। আর ক্ষেপণাস্ত্রটি হল 3M14E ক্যালিবার ভূমিতে হামলাকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর সাহায্যে সমুদ্র থেকে যে কোনো শত্রু দেশের উপকূলভাগের 15,000 কিলোমিটারের ভিতরে আক্রমণ চালাতে পারবে ভারতীয় নৌবাহিনী।
ভারতের ডুবোজাহাজগুলির নকশার সঙ্গে এই অস্ত্রটি মানানসই বলে দাবি করেছে মস্কো, আর তাই ক্ষেপণাস্ত্রটির ব্যাপারে নয়াদিল্লির সঙ্গে আলোচনা সেরেছে তারা। মস্কোর প্রস্তাব মেনে নিলে খুব শিগগিরই এই ক্ষেপণাস্ত্রটি হাতে পাবে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় ডুবোজাহাজগুলিতে রয়েছে 533 মিলিমিটারের টর্পেডো টিউব। এগুলিকে এক ধরনের লঞ্চার বলা যেতে পারে। ক্রেমলিনের দাবি, তাদের ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্রটিকে ওই টিউবের মাধ্যমে ছুটতে পারবে ভারতের নৌবাহিনী। 3M14E ক্যালিবার ক্ষেপণাস্ত্রটির একাধিক শ্রেণীবিভাগ রয়েছে। প্রায় 8.9 মিটার লম্বা ক্ষেপণাস্ত্রটি 400 থেকে 500 কেজি বিস্ফোরক নিয়ে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। হামলার সময় শব্দের চেয়ে 3 গুণ গতিতে ছুটতে পারে পুতিনের এই ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে রাশিয়ার সঙ্গে ক্যালিবার ক্ষেপণাস্ত্রের চুক্তি যথেষ্ট কম ঝুঁকিপূর্ণ। তাদের যুক্তি, সংশ্লিষ্ট হাতিয়ারটিকে বর্তমানে ভারতীয় নৌবাহিনীর বহরে থাকা পুরনো ডুবোজাহাজে যেমন ব্যবহার করা যাবে, তেমন আগামী দিনে একে নিয়ে হামলা চালাতে পারবে নতুন প্রজন্মের ডুবোজাহাজ। মনিরুজ্জামান বাবু, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।